সংবাদ নিবেদন করছে ইউনিক অটোমোবাইল, জেল রোড, ধর্মনগর। শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স থাকে শুধু লংতরাই রাজুন জুয়েলার্স। সেন্সেশন, নাও স্টাইল ইওর প্যাশন। নমস্কার, আপনারা দেখছেন ৭০ ঘন্টা আপনাদের সাথে আপনাদের পাশে। অবশেষে উন্নাও ধর্ষণকাণ্ডে অভিযুক্ত বিজেপি বিধায়ককে দোষী সাব্যস্ত করল সিবিআই। নির্যাতিতার পরিবারের অভিযোগকেই মান্যতা দিল সিবিআই। অবশেষে উন্নাও ধর্ষণ কাণ্ডে সিবিআই অভিযুক্ত বিজেপি বিধায়ককে দোষী সাব্যস্ত করল সিবিআই। উন্নাও কাণ্ডে এবার নির্যাতিতার পরিবারের অভিযোগকে মান্যতা দিল সিবিআই। ধর্ষণের অভিযোগ এনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়ির সামনে গায়ে আগুন দেওয়ার চেষ্টা করেছিল ১৬ বছরের এক তরুণী। ব্যুরো রিপোর্ট ৭০ ঘন্টা। মধ্যপ্রাচ্য থেকে কলকাতার সোনা পাচারের ছক বানচাল করল কলকাতা পুলিশ। পুলিশের জালে ধরা পড়ল কলকাতার সোনা পাচারের মূল সন্দেহভাজন বিকাশ ভৌমিক। মধ্যপ্রাচ্য থেকে কলকাতায় সোনা পাচারের ছক বানচাল করল কলকাতা পুলিশ। মধ্যপ্রাচ্য থেকে কলকাতা দূরত্ব প্রায় ৪,৬১০ কিলোমিটার। সোনা পাচারের সূত্র ধরেই সেটা অনেকটাই কমে গেছিল গত কয়েক মাসে। ক্রমে বাড়ছিল মধ্যপ্রাচ্য থেকে কলকাতা সোনা পাচার। এদিকে নজর রাখছিল কলকাতা পুলিশ। সাফল্য মিলেছে, পুলিশের জালে ধরা পড়েছে কলকাতার সোনা চক্রের মূল সন্দেহভাজন বিকাশ ভৌমিক। ঘটনার সূত্রপাত মাস ৩ আগে। বড়বাজার থানা বাজেয়াপ্ত করেছিল প্রায় ৭০ লক্ষ টাকা মূল্যের অবৈধ সোনা। গ্রেপ্তার করেছিল একজন। শুরু হয় মামলা, তারপরে নড়েচড়ে বসে পুলিশ। শুরু হয় তদন্তের সূত্র ধরে খোঁজ মিলে একটি চক্রের, যারা মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশ হয়ে ভারতে অবৈধভাবে সোনা পাচার করছিল। বাংলাদেশ থেকে সোনা প্রথমে আসতো ত্রিপুরায়, সীমান্ত পেরিয়ে ত্রিপুরা থেকে ছড়িয়ে যেত পূর্ব ভারতের বিভিন্ন শহরের বাজারে। এই চক্রের হদিশ পেতে বড়বাজার থানার ওসি সৌম্য বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত হয়েছিল একটি বিশাল তদন্তকারী দল। বিকাশ ভৌমিককে ধরতে নামেন সাব ইন্সপেক্টর বোধিসত্ত্ব প্রামাণিক, মানস গোস্বামী, রাজীব বসু ও সেন্ট্রাল ডিভিশনের সার্জেন্ট সোমনাথ ঘোষ। সূত্রের খবর পেয়ে ত্রিপুরা ঘুরে আসে পুলিশের দল। চিহ্নিত করা হয় কয়েকজন সন্দেহভাজনকে। শুরু হয় কড়া নজরদারি। দিন কয়েক আগে খবর আসে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এক সন্দেহভাজন প্রচুর পরিমাণ অবৈধ সোনা নিয়ে রওনা দেবে কলকাতায়। বড়বাজার থানার টিম তৎক্ষণাৎ ছোটে উত্তরবঙ্গে। সূত্রের খবর ছিল সন্দেহভাজন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে উঠবে। কলকাতা পুলিশ টিমও উঠে ওই ট্রেনে। রাতভর সাদা পোশাকে নজরদারি চালান অফিসাররা। খবর ছিল সোনা হাতবদল হবে বড়বাজারে, তাই ট্রেন থেকে নেমেই শিয়ালদা যাবে মহাত্মা গান্ধী রোড হয়ে বড়বাজার। পুলিশ জানিয়েছে, পুলিশ যে পিছু নিয়েছে অভিযুক্ত সেটা আজ করতে পেরেছিল, তাই শিয়ালদাহে নেমেই প্রায় ঘণ্টাখানেক এদিক সেদিক ঘুরে সেন্ট্রাল রোড হয়ে ঢুকতে যায় বড়বাজারে। তখনই তাকে আটক করেছিল অফিসাররা। জিজ্ঞাসাবাদে অপরাধী বেমালুম অস্বীকার করে যায় বিকাশ। তবে জেরার মুখে উদ্ধার হয় দুবাই থেকে ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত হয়ে পাচার হওয়া 25টি সোনার বাট। ধৃত বিকাশ ভৌমিক আগরতলার বাসিন্দা। চক্রে আর কে বা কারা কিভাবে যুক্ত, জাল কতটুকু বিস্তৃত, অনুসন্ধান চলছে। ব্যুরো রিপোর্ট ৭০ ঘন্টা। নেপাল সফর শুরু করলেন নরেন্দ্র মোদী। এ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী গত 4 বছরে 3 বার এলেন প্রতিবেশী দেশে। এর থেকেই নেপালের সঙ্গে সম্পর্ক যে ভারতের কাছে গুরুত্বপূর্ণ তা স্পষ্ট হয়। নেপাল সফর শুরু করলেন নরেন্দ্র মোদী। এ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী গত 4 বছরে 3 বার এলেন এই প্রতিবেশী দেশে। এর থেকেই নেপালের সঙ্গে সম্পর্ক যে ভারতের কাছে গুরুত্বপূর্ণ তা স্পষ্ট হয়। তবে সম্প্রতি নেপালে একটি শক্তিশালী বামপন্থী সরকার গঠিত হয়েছে। নতুন সরকার গঠনের পর এই প্রথম মোদী এলেন এই দেশে। নেপালের নয়া সংবিধান গঠনকে কেন্দ্র করে দুদেশের দীর্ঘদিনের সুসম্পর্ককে মাঝখানে ছেদ পড়েছিল। মোদীর এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্কটা আবার স্বাভাবিক হবে বলে মনে করা যাচ্ছে। বিশেষ নেপালের আরেক প্রতিবেশী চীন এই দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছে। আর নেপালের নতুন বামপন্থী প্রধানমন্ত্রী ওলিওয়ের চীনের সাহায্য নিতে তাদের অসুবিধা নেই বলে জানিয়েছেন। তাই জাতীয় নিরাপত্তার স্বার্থে নেপালের সঙ্গে সম্পর্কটা ভালো করার ভারতের প্রয়োজন। অপরদিকে নেপালের দরকার নয়া সংবিধানে ভারতবর্ষের সমর্থন। প্রায় 2.5 বছর আগে তা গঠন করা হয়েছিল। ব্যুরো রিপোর্ট ৭০ ঘন্টা। এবার সময় ছোট্ট একটা বিরতির। ফিরে আসছি বিরতির পর। যুগ যুগ ধরে গহনায় মুড়ে প্রত্যেক নারীর সৌন্দর্য হয় প্রস্ফুটিত। আর ধর্মনগর শহরে সোনার গহনার চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রয় জুয়েলারি ওয়ার্কস।
দৈনন্দিন জীবনের ব্যবহারের জন্য হালকা গহনা হোক কিংবা অনুষ্ঠান বাড়ির চোখ ধাঁধানো ভারী গহনা, 22 ক্যারেট হলমার্ক যুক্ত খাঁটি সোনার গহনার বিশাল সম্ভার পাবেন রয় জুয়েলারি ওয়ার্কসে। তাছাড়া নিয়ে আসুন আপনার যে কোনো পুরনো সোনার গহনা, আর তার বদলে নিয়ে যান 22 ক্যারেট হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা। আসুন রয় জুয়েলারি ওয়ার্কসে আর হয়ে উঠুন সোনায় সোহাগা। রয় জুয়েলারি ওয়ার্কস, বিবেকানন্দ রোড, ধর্মনগর। দূরভাষ 0382220032 এবং 9436132113। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। আর্কমার্ক কোয়ালিটি ও ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পন্ন। দৈনন্দিন জীবনের ব্যস্ততায় আজ আমরা ভুলে যাই আমাদের প্রিয়জনদের জীবনের বিশেষ মুহূর্তগুলো। তাই এবার চলুন একটু ভিন্ন কিছু করা যাক। আপনার প্রিয়জনদের জীবনের শুভ দিনটিকে স্মরণীয় করে রাখতে আনন্দের অনুভূতিটা ছড়িয়ে দিন কাছে দূরে সবার মাঝে। জন্মদিন, অন্নপ্রাশন, বিবাহ বার্ষিকী কিংবা শিক্ষা দীক্ষায় কোনো বিশেষ প্রাপ্তি, স্বল্প খরচে টিভির পর্দায় একটু ভিন্নভাবে যে কোনো সামাজিক অনুষ্ঠানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে আসুন সত্যের খোঁজে 24 ঘন্টার অফিসে। এইচডিএফসি ব্যাংকের দোতলায়, অফিস টিলা, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 0382234003 অথবা 9436350350 ফোন নম্বরে। সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। ফিরে এলাম বিরতির পর। অবশ্যই মুকুল পুত্র শুভ্রাংশু রায়কে গুরুত্ব ফিরে পেতে শুরু করলেন তৃণমূল কংগ্রেসে। দুদিন আগে প্রথমবার প্রকাশ্যে মুকুল রায়ের বিরুদ্ধে মুখ খুলেছিলেন তিনি, তারপরই তাকে দেখা গেল অভিষেকের পাশে একই মঞ্চে। অবশেষে মুকুল পুত্র শুভ্রাংশু রায়কে গুরুত্ব ফিরে পেতে শুরু করলেন তৃণমূল কংগ্রেসে। দুদিন আগে প্রথমবার প্রকাশ্যে মুকুল রায়ের বিরুদ্ধে মুখ খুলেছিলেন তিনি, তারপরই তাকে দেখা গেল অভিষেকের পাশে একই মঞ্চে। একদিনেই তিনি মুকুল রায়কে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা নিয়ে। তিনি আগেও যে ভাষায় মুকুল রায় ও বিজেপির সমালোচনা করেছিলেন, এবারও তার অন্যথা হলো না। তিনি বুঝিয়ে দিলেন বাবা পিসের যুদ্ধে তিনি পিসের পক্ষই নেবেন। যে যাই বলুক, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনেই রাজনীতির ময়দানে থাকবেন। সাংবাদিক সম্মেলনের পর এদিন পুরুলিয়ায় নির্বাচনী জনসভাতেও সে কথা প্রকাশ করে দিলেন শুভ্রাংশু। বিজেপির কড়া সমালোচনা করে দ্ব্যর্থহীন ভাষায় শুভ্রাংশু বলেছিলেন, মুকুল রায়রা কোনোদিনও বাংলার মানুষের মন জয় করতে পারবেন না। স্মার্টফোন দেওয়ার কথা বলে শ্মশানে পাঠানোর বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর মন জয় করা যায়, কিন্তু বাংলার মানুষের মন জয় করা যায় না। কারণ বাংলার মানুষ উন্নয়নের পক্ষে, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। এদিনই সেই একই কথায় প্রতিধ্বনি হলো জঙ্গলমহলের নির্বাচনী প্রচার সভায়। অভিষেকের উপস্থিতিতে তিনি যেভাবে তার সংক্ষিপ্ত বক্তব্যে বিজেপিকে আক্রমণ শানালেন, তারপর জেলা সভাপতি তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকরা শুভ্রাংশুকে দমিয়ে রাখতে পারবেন না। মুকুল পুত্র শুভ্রাংশু এদিন মুকুল রায় সহ বিজেপি নেতাদের একহাত নিয়ে বাংলার রাজনীতিতে তিনি কোন পক্ষে তা স্পষ্ট করে দেন। ব্যুরো রিপোর্ট, সতর্ক 24 ঘন্টা। পানিসাগর রেল কোয়ার্টার কমপ্লেক্সের বাসিন্দা শ্যামল দেব ওনার ছেলেকে নিয়ে পানিসাগর থানাধীন চামটিলা ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থিত জুড়ি নদীর দশমী ঘাটে পুজোর সরঞ্জাম বিসর্জন করতে যান। সেখান থেকে আর ফিরে আসেনি শ্যামলচন্দ্র দেব। ঘটনার বিবরণে জানা যায় যে শ্যামল দেবের বাড়িতে পুজো সেরে পুরোহিতের কথা মতো পুজোর ব্যবহৃত সামগ্রী একটি বস্তার মধ্যে নিয়ে নিজের ছোট ছেলে অভিজিৎ দেবকে নিয়ে চামটিলার দশমী ঘাটে যায় বিসর্জন করার জন্য। এই সময় ওনার ছেলে পার্শ্ববর্তী রাস্তাতে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর বাবাকে ফিরে আসতে দেরি দেখে দশমী ঘাটে বাবাকে খোঁজার জন্য যায় সে। সেখানে গিয়ে আর বাবাকে দেখতে পায় না।
এই থেকে ওর মনে সন্দেহ জাগে বাবা বোধহয় জলে তলিয়ে গেছে। এরপর ওর বন্ধু বান্ধব মিলে রাত্রে প্রায় 7টা পর্যন্ত অনেক খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত পানিসাগর আরক্ষা প্রশাসনের দ্বারস্থ হয়। খবর পাওয়া মাত্র পুলিশ প্রশাসনের ভারপ্রাপ্ত ওসি অমর কিশোর দেববর্মার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও পানিসাগর ফায়ার ব্রিগেড কর্মীরা তল্লাশি অভিযান শুরু করে। রাতের আধারে প্রায় রাত্রে 10:30 পর্যন্ত তল্লাশি করে নদী পথে প্রায় 5 থেকে 6 কিলোমিটার তল্লাশি করার পর অভিযান বন্ধ হয়ে যায়। অভিজিৎ কোন বাড়ি কোন জায়গায়? পানিসাগরে জলের বাসা রেল কোয়ার্টারে। তো কয়টার সময় ঘটনা করছে? আপনার সাথে যে হারানো গেছে কি হয় আপনার? বাবা। এর নাম কি? তো কিভাবে ঘটনাটা কিভাবে করছে? আমি এখানে বাইক রাখতে আইছি আর উনি নামছে। তাই কিসের জন্য এখানে আসলো? পূজার জিনিস বাসায় দেওয়ার জন্য। তো হাতে কি আসলো? টুকুরি না অন্য কিছু? বস্তা। কোন জায়গাটায় ঘটনা করছে? ও মানে তাই নামার পরে আপনি পিছন দিকে আইছেন। তো আপনি কি সন্দেহ হয়েছে তাই যায় না দেখে? সন্দেহ কি আমি পরেই আইছি, বাইক স্ট্যান্ড করেই আমি নামছি। তো আইয়া কি বস্তাটা দেখতে পাইছেন নি? কিছুই পাইছি না। কিছু পাইছেন না? তো আপনি কি কোনো সন্দেহ হয়েছেন তখন? সন্দেহ হয়েছে। আপনি কি ধারণা তাই জলে পড়তে পারে? এমনি তাই কি কোনো অসুস্থ আসলো? বয়স কেমন হবে তাই? 56-60। কি করতো এমনি? রেল কোয়ার্টারে থাকতো যে রেল ডিপার্টমেন্টে। সকালে মহকুমার ডিজাস্টার কর্মীদের ও টিএসআর জওয়ানদের প্রচেষ্টায় পুনরায় তল্লাশি অভিযান শুরু হয়, কিন্তু সংবাদ শেষ পাওয়া পর্যন্ত দুপুর প্রায় 2:30 পর্যন্ত মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়নি। নদীর জলের গতি বেশি থাকায় উদ্ধার কাজ কিছুটা বিঘ্ন ঘটে, তবে অভিযান এখনো জারি রয়েছে। এদিকে মৃতদেহ উদ্ধার না হওয়াতে পরিবারের লোকজন গভীর হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন। বর্তমানে গোটা এলাকায় শোকের পাশাপাশি উত্তেজনা বিরাজ করছে। পানিসাগর থেকে নেশপ্রতিনিধি রিপোর্ট, সতর্ক 24 ঘন্টা। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এডিসি এলাকা উন্নয়নে জোনাল অফিসে ডেপুটেশন প্রদান করল আইপিএফটি কর্মীরা। বৃহস্পতিবার দুপুর 2টা নাগাদে ডেপুটেশন প্রদান করা হয়। শান্তির বাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র মনু জোনাল অফিসে বৃহস্পতিবার দুপুর 2 ঘটিকার দিকে প্রবল বর্ষাকে উপেক্ষা করে এই ডেপুটেশন প্রদান করা হয়। বীরচন্দ্র মনু আইপিএফটি পার্টি অফিস প্রাঙ্গণ থেকে এক মিছিল করে এর মাধ্যমে সকলে জোনাল অফিসে এসে একত্রিত হয়। এই ডেপুটেশনে 2 মহকুমার আইপিএফটি কর্মী অংশগ্রহণ করেন। গোমতী জেলা ও দক্ষিণ জেলার কর্মীরা এই ডেপুটেশনে অংশগ্রহণ করেন। দীর্ঘদিন বাম শাসন এডিসি এলাকার উন্নয়ন স্তব্ধ ছিল। এখন নতুন করে জোট সরকার গঠনের পর এডিসি এলাকা উন্নয়নের চিন্তাভাবনা করছে আইপিএফটি কর্মীরা। তাই সকলে একত্রিত হয়ে ডেপুটেশনে অংশগ্রহণ করেন। ডেপুটেশনের নেতৃত্ব হিসেবে উপস্থিত ছিলেন ওমপি এলাকার বিধায়ক সিন্ধুচরণ জমাতিয়া, ইউথ আইপিএফটির জেনারেল সেক্রেটারি শুক্লাচরণ নোয়াতিয়া, এজিএস প্রকাশ জিসিম, মানিক রিয়াং ও অন্যান্য নেতৃবৃন্দ। পূর্বে ডেপুটেশনের কথা জোনাল অফিসার ভবেশ দেববর্মাকে জানানো হয়েছে, কিন্তু সকলে তাদের দাবি সনদ নিয়ে ডেপুটেশন দিতে এসে দেখে ভবেশ দেববর্মা অফিসে অনুপস্থিত। এতে করে অধিকাংশ আইপিএফটি কর্মী হতাশাগ্রস্ত হয়ে পড়ে। কোনো প্রকার উপায় না দেখে তারা সকলে তাদের দাবি সনদ তুলে দেন অফিসের কর্মরত কার্যালয় তত্ত্বাবধায়ক বুধরায় দেববর্মার নিকট। এই ডেপুটেশন প্রদানের পর বিধায়ক জোনাল অফিসারের প্রতি একরাশ ক্ষোভ উগরে দেন। তিনি এই ডেপুটেশনের মূল লক্ষ্যগুলি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন। বিধানসভা নির্বাচনের পরে এবং সরকার পরিবর্তনের পরে আজকে আমরা দেখেছি যে এডিসি এলাকাতে বা এডিসি অ্যাডমিনিস্ট্রেশন যারা চালাচ্ছে, রাজ্যের সিপিএম তথা কমিউনিস্টের মন্ত্রী মিনিস্টার রয়েছে এখন এডিসিতে, সিএম, ইএম এবং এমডিসি 28 জন তারা ডিস্ট্রিক্ট কাউন্সিলের সদস্য আছে। তারা কিন্তু আজকে নির্বাচনের পরে রাজ্যের মধ্যে সরকার পরিবর্তনের পরে এডিসি এলাকার যত অ্যাডমিনিস্ট্রেশন আছে সব বেহাল অবস্থা। তার কারণে আজকে আমরা বাধ্য হয়ে আইপিএফটির রাজ্য কমিটির পক্ষ হইতে আজকে আমরা ডেপুটেশনে সামিল হয়েছি। আমাদের ডেপুটেশনে পয়েন্ট আছে যে আগামী দিনে পরে বহু সিপিএমের ভিলেজ কমিটি মেম্বার চেয়ারম্যান রয়েছে, তারা আজকে আমাদের পার্টিতে যোগদান করছে, কিন্তু তারা আজকে পর্যন্ত অফিসিয়ালিভাবে তারা কোনো স্বীকৃতি পায়নি এবং তাদেরকে ডিপ্রাইভ করে রেখেছে। তার কারণে আজকে আমরা আমাদের এই মেমোরেন্ডামে লেখা আছে যে জোনালে জেডিও সাহেবের কাছে আমরা সাবমিট করেছি আমাদের মেমোরেন্ডাম। আগামী দিনে আমরা এই মেমোরেন্ডামের মাধ্যমে ডেপুটেশনের মাধ্যমে আমরা বলবো এডিসি অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আমরা বলবো রাজ্যের সমস্ত এডিসি এলাকাতে যারা যত নাকি অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে সেই অ্যাডমিনিস্ট্রেশন ঠিকভাবে
হোক, তার কারণে আমরা আজকে এই ডেপুটেশনে সামিল হয়েছি। এই ডেপুটেশনে উৎসবের মেজাজে আইপিএফটি কর্মীরা অংশগ্রহণ করে। এখন দেখার বিষয় আইপিএফটি কর্তৃক প্রদান করা এই ডেপুটেশন কতটুকু কার্যকর হয়। শান্তির বাজার থেকে নেশাপ্রতিনিধির রিপোর্ট, 24 ঘন্টা। এখনকার মতো খবরে পর্যন্তই। পরবর্তী খবর দেখার জন্য চোখ রাখুন 24 ঘন্টায় আপনাদের সাথে আপনাদের পাশে।